तकबीर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে রমাদান কারীম। আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দ্রুত আমাদের সাথে সংযুক্ত হন। আমরা আজকে কথা বলবো গতকালকের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিকভাবে সংগঠিত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল। আমি ইফতার মাহফিলে ঘুরে এসে ইফতার মাহফিলের কিছু অভিজ্ঞতা আজকের আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই রমজানের মধ্যে আমার দেখা দৃষ্টিতে আমি যতগুলো ইফতার মাহফিলে গিয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং আপনি বলতে পারেন এক নাম্বার ইফতার মাহফিল গতকালকে সংগঠিত হয়েছে। যেই ইফতার মাহফিলের মূল প্রতিপাদ্য জায়গাটাই ছিল সকল দলের মানুষের অংশগ্রহণ। সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন দলের মধ্যে যারা আপনারা সমাজের বিভিন্ন বক্তব্যে শোনেন, একজন আরেকজনকে বিভিন্নভাবে কথা বলছে, প্রতি উত্তর দিচ্ছে, সেই সকল ব্যক্তিদের সমন্বয়েই সংগঠিত হয়েছে গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল, এত আদর্শের বহিঃপ্রকাশ ছিল, সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মোতাবেক। এবং এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর শৃঙ্খলবদ্ধ প্রোগ্রাম কিভাবে সম্ভব। আমি নিজে অবাক হয়েছি। তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলে ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে, কে কিভাবে বসবে, কে কখন বসবে, এর সব কিছু ছিল একটা সৌন্দর্যতায় ভরপুর। সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয়। গতকালকের ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয়, বরং জামাত ইসলামের থানা পর্যায়ের, জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক একটা জায়গায় এক একটা টেবিলের দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন, প্রত্যেকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করছেন। এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকের ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন। এটা একটি আদর্শবাদী রাজনীতির জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য যে আদর্শ তাদের চর্চা করবে কিংবা করবে না, সকলের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা শিক্ষার জায়গা তৈরি হয়েছে যে একটা দলের আমির আর একটা দলের একেবারে নিচের একজন সাধারণ কর্মী বা সমর্থক পর্যন্ত, ইভেন আমি দেখেছি কর্মী সমর্থকরা বরং টেবিলে বসা কিন্তু দায়িত্বশীল যারা বড় পর্যায়ের তারা দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখলাম, আমি যখন পুছলাম তখন তিনি দোতলায় ছিলেন, দেখা করলাম, কোলাকুলি করলাম, কিন্তু নিচে একটু পরেই চলে গিয়ে সকল মেহমানদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন। অথচ ওখানে কিন্তু মেহমানদের ওয়েলকাম জানানোর টিম ছিল। এটা আমার খুবই ভালো লেগেছে যে একজন আমির
তিনি সকল মানুষদেরকে সেখান থেকে টেনে এনে ভিতরে ঢুকিয়ে তারপরে বসানোর ব্যবস্থা করছেন। প্রত্যেকের টেবিলে গিয়ে 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 সংবাদ নিচ্ছেন, খবর নিচ্ছেন, এবং তিনি সকল রাজনীতিবিদদের সাথে কুশল বিনিময় করছেন। গতকালকের ইফতার মাহফিলের চুম্বক পয়েন্ট ছিল যারা অনলাইনে অফলাইনে বাকযুদ্ধে জড়িয়ে যায়, অনৈক্য তৈরিতে খুব বেশি এক্সপার্ট, তাদের জন্য শিক্ষার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা, স্থায়ী কমিটির মেম্বার, এরপরে সাবেক মন্ত্রী মেয়র জনাব মির্জা আব্বাস সাহেবের একই টেবিলে বিএনপির মির্জা আব্বাস সাহেব জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করেছেন এবং তিনি সেখানে অনেকক্ষণ ছিলেন, একেবারে শেষ করে তারপরে গিয়েছেন। এটা রাজনৈতিক শিষ্টাচার। বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম সেই সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে উপস্থিত ছিলেন এবং ইসলামপন্থী প্রায় সকল দল, চরমনার পীর সাহেবের দলের চরমনার পীর সাহেবের আপন ভাই উপস্থিত ছিলেন, তাদের পার্টির মহাসচিব, বিভিন্ন অঙ্গের প্রায়, আমি তাদের সবাইকে হয়তো চিনি না, প্রায় ৫-৭ জন তাদের পরিচিত মুখদেরকে আমি সেখানে উপস্থিত দেখতে পেয়েছি। এভাবে করে সকল অঙ্গনের মানুষকে গতকালকের উপস্থিত দেখেছি। নতুন ছাত্রদের, রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি, গণ অধিকার পরিষদকে দেখেছি, এর বাহিরে অন্য অন্য অনেক রাজনৈতিক দল, আমি ইসলামিক অনেক রাজনৈতিক দলের ছোট ছোট রাজনৈতিক দলের নামও হয়তো আমার এখন আসছে না, কিন্তু তারা উপস্থিত ছিলেন। এটা একটি শিক্ষা, এটা একটি জায়গা যে আমি এই আন্দোলনই গত 16 বছর করেছি। আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকবে, আমাদের মতের ভিন্নতা থাকবে, কিন্তু আমার ছেলের বিবাহে, মেয়ের বিবাহে, সামাজিক অনুষ্ঠানগুলোতে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরে যখন বসা শিখবেন তখন নিজেদের মধ্যে দূরত্ব দূর হবে এবং সবাই সবাইকে কাছে টানার চেষ্টা করবে। অনেকেই ভেবেছিলেন মনে হয় জামাতের কালকের প্রোগ্রামে বিএনপি বন্ধ হয় কিনা আসা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। আমি হলফ করে বলেছিলাম না, এই রাজনীতির পরিবর্তন হয়ে গিয়েছে বাংলাদেশে। এখন আর কেউ কাউকে দাওয়াত না দিলেও প্রবলেমে পড়বে, আর দাওয়াত দিলে না আসলেও প্রবলেমে পড়বে। এখন আর সেই যুগ নেই। এখন অনলাইন আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিবে আপনি কেমন মানুষ, আপনার উদারতা কোথায়, আপনি কতটুকু সফট কর্নার। আপনি যদি নিজে নিজে গোরামি করেন আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। অতএব সেই সুন্দরতম একটি পরিবেশে গতকালকের ইফতার দেখতে পেলাম জামাত ইসলামের, তাদের প্রত্যেকটি পরিবেশনা কত সুন্দর। এত হাজার হাজার মানুষ, আমার তো মনে হয় কত হাজার মানুষ আমার ধারণায় নেই, কিন্তু এত মানুষ, সে মানুষগুলোকে তারা সুশৃঙ্খলভাবে ইফতার পৌঁছে দিয়েছে, কোনো হুর হাঙ্গামা নেই। এই আয়োজনটা আমি নিজে শেখার জন্য গিয়েছি এবং আমি এখান থেকে শিখছি। এই ভালো শিক্ষাটাকে আজকের লাইভ করে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই বিধাই আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ঐক্যের বিকল্প নাই, জাতীয় ঐক্যের বিকল্প নাই। আমাদের মধ্যে মতের দ্বন্দ্বতা থাকবে, ভিন্ন ভিন্ন আদর্শের চিন্তা থাকবে। আমি একটি দল করি কিন্তু আমার এই দলের মধ্যে আমি ভিন্ন চিন্তা লালন করি, এটাই সৌন্দর্যতা, এটাই ডেমোক্রেসি, এটাই হওয়া উচিত। আপনি একটি দল করেন, আপনার মধ্যে সৌন্দর্যতা তখনই ফুটে উঠবে যে দলের গণ্ডির বাহিরে গিয়েও আপনি ভিন্ন মানুষের সাথে বসতে পারেন, চলতে পারেন, খেতে পারেন। এটা একটি বড় গুণ যেটা আমাদের সকলের অর্জন করা দরকার। আমি এই বছর সর্বপ্রথম দেখলাম বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারের অনেক পরিবর্তন হয়েছে। এটা কিন্তু জুলাই বিপ্লবের একটা শিক্ষা আমরা নিতে পারি। আমি জামাত ইসলামের সেই প্রোগ্রামে আলেম ওলামাকে দেখেছি, ইসলাম প্রিয় বিভিন্ন স্কলারদেরকে দেখেছি। বড় বড় স্কলার চুপচাপ এসে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বড় বড় ব্যক্তিত্ব চুপচাপ সেখানে এসে অংশগ্রহণ করেছেন। কারো কোনো মানে আয়েব নাই, কি কওমি কি আলিয়া, বড় বড় সকল বিখ্যাত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। আপনারা নেজামে ইসলাম পার্টির নাম শুনেছেন, সেই পার্টির খেলাফত আন্দোলন, মজলিস, বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তারপরে আল্লামা মামুনুল হক সাহেব সেখানে উপস্থিত ছিলেন। আমি কতজনেরই নাম বলবো। বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং এটা একটি ঐক্যের
বন্ধন তৈরির একটি জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদারিসিন নাম শুনেছেন আপনারা, যেই মোদারিসিন নিয়ে অনেকে অনেক কথা বলেন। সেই মোদারিসিনের ইনকিলাব পত্রিকার যে মরহুম মাওলানা এম এ মান্নান সাহেবের সন্তান জনাব এম এ বাহাউদ্দিন সাহেব গতকালকে উপস্থিত হয়েছিলেন। আমি নিজে দেখেছি এবং অবাকও হয়েছি। অনেকেই অনেক জায়গায় এই যে একটা ঐক্যের বন্ধন তৈরি হয়েছে, এটা আসলে জানতে চাই, এটা আসলে শিখতে চাই, এটা আসলে চর্চা করতে চাই। আমি বাহাউদ্দিন সাহেবকেও ধন্যবাদ জানাই যে আপনি নিশ্চয়ই জামাত ইসলামের আদর্শের কোনো ব্যক্তি নয়, কিন্তু আপনি নিশ্চয়ই আপনাকে দাওয়াত যেভাবে দিয়েছে এবং সেটা অ্যাকসেপ্ট করে আপনি যে উপস্থিত হয়েছেন, এবং আপনাদের ভূমিকা যদি এ ধরনের ইসলামপন্থী নাগরিকদের পক্ষে দল মতের ঊর্ধ্বে উঠে সবসময় সমর্থন থাকে, তাতে আপনাদের সম্মান বৃদ্ধি পাওয়া ছাড়া কোনোদিনই ক্ষতি হবে না। আমাদের এই দূরত্ব তৈরি হওয়া থেকে দূরে থাকতে হবে, সম্পর্ক তৈরির জন্য একে অপরের কাছে ভিড়তে হবে। পীর মাশায়েখদের প্রোগ্রামগুলোতে জামাত সহ ইসলামী আন্দোলন সহ ডানপন্থী সকল রাজনীতিবিদদের যাওয়া উচিত। তাবলিগের প্রোগ্রামগুলোতে সকলের যাওয়া উচিত। আবার তাবলিগের ভাইদেরকে, পীর মাশায়েখদেরকে এই ইসলামপন্থী মানুষদের কাছে আসা উচিত, দলগুলোর কাছে আসা উচিত। কেন আসবেন না? কি মতাদর্শগত দৈন্যতা, কি সমস্যা আমাদের থাকতে পারে? বাংলাদেশে যদি রাজনৈতিক দল থাকতে পারে, আমরা কেউ না কেউ বিএনপি করি, আওয়ামী লীগ করি, অন্য আরো তো দল করি, তা যদি সব করে সবার সাথে চলা আমার জন্য জায়েজ হয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক অর্গানাইজেশনগুলোতে আপনাদের যাওয়া এটা আপনাদের জন্য হালালই না, বরং আপনি আরো ভালো কাজ করলেন বলে আমি মনে করি। অতএব আপনাদের যাওয়া উচিত, দূরত্ব দূর হয়। আমি বাংলাদেশের সকল ধর্মীয় অঙ্গ সংগঠনগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যাই গিয়ে গিয়ে শিখলাম এবং গিয়ে গিয়ে আমার মেসেজও পৌঁছানোর চেষ্টা করলাম। ঐক্য করতে টাকা লাগে না, মিশতে টাকা লাগে না। আমি চরমোনায় গিয়েছি, সারসিনে গিয়েছি, ঝালকাঠির নেসরাবাদ কায়েদ শাহ হুজুরের দরবারে গিয়েছি, বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল বড় বড় দরবার শরীফে গিয়েছি। আমি ইসলামী আন্দোলনের প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করি, আমি জামাত ইসলাম শিবিরের প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করি। ক্ষতির কি আছে? ধর্মীয় মূল্যবোধের মানুষগুলোর সাথে আপনাকে থাকতে হবে। আমি তাবলিগ জামাতের কার্যক্রমগুলোকেও পছন্দ করি। এই ছোট্ট একটি দেশে আমাদের মধ্যে অনৈক্য রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনাকে এই মন্দের ভালোর মধ্যে আপনাকে এই দেশটাকে চালাতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে, আমাদের একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে হবে। সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই সবাইকে দাওয়াত দেওয়ার প্রবণতা চালু করতে হবে। ফতুয়া আমরা বহু দিয়েছি, বহু শুনেছি, আর এগুলো করতে করতে আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে ইসলামিক নাগরিকদেরকে আর বিপদের মধ্যে ঠেলতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, জামাত ইসলামের গতকালকের প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অবশ্যই একটা যুগোৎপদ প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন। সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এত বড় আয়োজন, এত বড় আয়োজনে কোনো শব্দ নাই, কোনো হুর হাঙ্গামা নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো গুতাগুতি নাই, কেউ কারোর সাথে কোনো ঝগড়া নাই। এত বড় আয়োজনে কোনো নেতার সিট নিয়ে সমস্যা নাই। বড় বড় আমির রাস্তায় রাস্তায় হাঁটছে, এটা শিক্ষার। তারা আমাদেরকে টেনে টেনে বসাচ্ছে, এটা শিক্ষার। এই শিক্ষা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। আগামীর বাংলাদেশের বিরুদ্ধে বহুত ষড়যন্ত্র চলমান আছে। আমি এখনো মনে করি না যে আমরা অনৈক্য সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে যেতে পারবো, মোটেও না। আমাদেরকে এখনো আমাদের উচিত আমাদের এই আগামীর বাংলাদেশকে গঠনের জন্য বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, কওমি, আলিয়া, ইসলামিক সকল রাজনৈতিক দল, ডানপন্থী বিশেষ করে সবার ভিতরে জাতীয় ঐক্যমত গঠন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেভাবেই নির্বাচন করি না কেন, কিন্তু অন্ততপক্ষে শত্রু না ভেবে এরাই আমার বন্ধু, এই চিন্তার আলোকে এগিয়ে যাওয়া। না হয় আমাদেরকে ব্যবহার করে ভিনদেশি তাবেদাররাই বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবে। আসুন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
প্রত্যেকের ভালো কাজগুলোকে স্বীকার করবেন। আপনি জামাতের খাবার খেয়ে আসতে পারলেন, স্বীকৃতি দিয়ে একটা পোস্ট করতে পারবেন না, এটা হীনমন্যতা। এই হীনমন্যতা দূর করতে হবে। আপনি চরমোনাই গেলেন, এত সুন্দর আয়োজন তারা করলো, আপনি তাকে নিয়ে একটু পোস্ট করতে পারবেন না, এটা হীনমন্যতা। এই হীনমন্যতা দূর করতে হবে। যেখানেই যাবেন, যার ভালো দিকটা আপনার কাছে স্পষ্ট হবে সেটা আপনি প্রচার করবেন, জানাবেন। এভাবেই মানুষের সাথে দূরত্ব ঘুচিয়ে আসবে। অতএব বাংলাদেশের সকল হকপন্থী, ইসলামপন্থী যে সকল মানুষরা দেশের জন্য, স্বাধীনতার জন্য, ধর্মের জন্য লড়াই করে যাচ্ছে, তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব, তাদের পাশে থেকে আমরা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি। একটা জায়গায় আমরা সকলে একমত যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে, তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন, তাহলে জাতি এই ব্যাপারে আরও আশাবাদী হবে, আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডলী, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়। বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। কিন্তু 18 কোটি মানুষ কিভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো। তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে। রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদায়িত্ব বর্তিয়েছে। 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই বাংলাদেশে আসিয়ারা আর 18 কোটি মানুষকে কাঁদাবে না। আমি আজকেই জানতে পারলাম, এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে, বরগুনায় 12 বছরের একটি মেয়েকে, একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামিরা এই 2-3 দিনের ভিতরে মামলা করার সাথে সাথেই বাবাকেও খুন করেছে। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ তো 18 কোটি মানুষ চায় না। এই পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে, তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কোরআন নাজিলের এই মাসে আমরা এও বিশ্বাস করি আল্লাহর দেওয়া কোরআনের বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম বিধান। এই বিধানের ভিত্তিতেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসুন প্রভুর দরবারে আমরা হাত তুলে দোয়া করি, প্রিয় দেশের জন্য, নিজেদের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني আয় রব্বুল ইজ্জত আয় রহমান রাহিমিন আমরা সবাই গুনাহগার মওলা সম্ভবত সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আয় আল্লাহ রমজানের এই ক্ষমার 10 দিন আজকে তার চতুর্থ দিবস আয় রব্বুল আলামিন আজকের দিনে তুমি যাদেরকে ক্ষমা করে দিবে তাদের মধ্যে আমাদের নামগুলো তুমি লিখে নাও মওলা আয় আল্লাহ চিরজীবনের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বিশ্বাস করি আমাদের গুনাহ খাতা আমাদের নাফরমানি পর্বত সমান কিন্তু তোমার ক্ষমার কোনো সীমা পরিসীমা নাই এই অসীম আল্লাহর কাছে আমরা হাত তুলেছি রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করো আয় আল্লাহ আমাদের শহীদ পরিবারগুলোকে ক্ষমা করো আয় আল্লাহ শহীদদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করো আহত পঙ্গু ভাইদেরকে বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত এনায়েত করো ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন তুমি আমাদের দেশের প্রতি রহম করো আয় আল্লাহ তুমি শান্তির ফয়সালা নাজিল করো আল্লাহ একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করো আয় আল্লাহ জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে আমাদের পুরা জাতিকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে এই জাতিকে মাবুদ মজবুত প্রাচীর গড়ে তোলার তৌফিক এনায়েত করো আল্লাহ আজকের এই মজলিসে যাকে তোমার মায়া লাগে যাদেরকে তোমার পছন্দ হয় তার এবং তাদের উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।